বাংলা সাহিত্যের কিছু শিহরণ জাগানো, গা ছমছম ছোট গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ শিহরণ। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত পীর বাবার রাত। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত 50টি ভূতের গল্প এই বইটি থেকে। লেখক তাইজু সারেং এবং অন্যান্য কিছু পার্শ্ব চরিত্রের শঙ্খ, বিনোদ, আপ্পারাও, সাহেবের ভগ্নিপতি ও সোম সাহেবের চরিত্রে সুদীপ্ত। শুরু হচ্ছে পীর বাবার রাত। আমার কর্মজীবন শুরু হয়েছিল রেলের চাকরি দিয়ে। বিআরআই কেজিপির আন্ডারে একটি ছোট পোস্টে চাকরি পেয়েছিলাম। আমাদের কর্মস্থল ছিল শালিমার, তবে মাঝে মধ্যে খড়গপুর, টাটানগর, সিনি, গেদনি, ভদ্রকেও কাজকর্ম নিয়ে যেতে হতো। কিন্তু সে যাওয়া নাম কাওয়াস্তে। গেলাম, প্রচন্ড গতিতে কাজ করলাম এবং ফিরে এলাম। ঘোরা বেড়ানো কিছুই হতো না। তাই একবার আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম, কিছু না হোক এক রাত খড়গপুরের সোম সাহেবের বাংলোয় গিয়ে কাটিয়ে আসবো। সাহেব প্রতি শনি রবিবার কলকাতার বাড়িতে চলে আসতেন। আমরা সাহেবের অনুমতি নিয়ে এক রাত তাঁরই বাংলোতে থাকবার ব্যবস্থা করলাম। সঙ্গী ছিল 4 জন: হিরু, আমি, রবি এবং মুন্না। তখন পৌষ মাস, কনকন করছে ঠান্ডা। আমরা খাওয়া দাওয়া সেরে বেলা 10টা-11টা নাগাদ ট্রেনে চেপে খড়গপুরের দিকে রওনা হলাম। সন্ধ্যের আগেই খড়গপুর পৌঁছলাম আমরা। স্টেশন থেকে নেমে হাঁটা পথে আমরা যখন সোম সাহেবের বাংলোর দিকে যাচ্ছি, তখন হঠাৎ বিনোদের সঙ্গে দেখা। বিনোদ আর আপ্পারাও ছিল সোম সাহেবের ট্রলিম্যান। এরা দুজনেই আমাদের পূর্ব পরিচিত। আমাদের দেখে বিনোদ বলল, আরে কি ব্যাপার আপনারা? আমরা ভেবেছিলাম বিনোদ বোধহয় আমাদের খাতির করে নিয়ে যাবে বলে আসছে। তার জায়গায় এইরকম প্রশ্নে চমকে উঠলাম। বললাম, কেন, তুমি জানো না আমরা তো আজ রাত্রে সাহেবের বাংলোয় থাকবো। সাহেবের বাংলোয়? আরে মাথা খারাপ নাকি? সাহেব তো আজ পর্যন্ত নিজের ছেলেকেই ওখানে আসতে দেননি। কিন্তু কিন্তু সাহেবের সঙ্গে তো কথা হয়ে গেছে, উনি যে অনুমতি দিয়েছেন। ও, তা কই সেরকম কিছু তো উনি বলেননি আমাদের। হয়তো বলতে ভুলে গেছেন। বিনোদ একটু চিন্তাগ্রস্ত হয়ে বলল, তাহলে তো মুশকিল হলো। আরে মুশকিল কিসের? সাহেব চাবি দিয়ে যাননি? না না, তা নয়, ডুপ্লিকেট চাবি তো আমার কাছে থাকে, কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে খুব। ওখানে কি আপনারা থাকতে পারবেন? হিরু বলল, কেন, কি ব্যাপার, থাকতে পারবো না কেন? সাহেব আজ ছুটির পর বাড়ি যাবেন বলে রওনা হয়েছিলেন, কিন্তু একটু আগেই স্টেশন থেকে ফিরে এসেছেন তিনি। সিনিতে ব্লক, জিএম আসবেন। তাই ভাবছি সাহেবের সঙ্গে ওই বাংলোয় আপনারা কি করে থাকবেন। আমরা 4 জনেই লাফিয়ে উঠলাম শুনে, অসম্ভব! কেননা সোম সাহেব অত্যন্ত ভারিক্কি এবং বদমেজাজি লোক। ওর স্ত্রী, পুত্র, পরিজনরাও বাঘের মতো ভয় করে সোম সাহেবকে। আর আমরা যারা ওনার অধীনে অনেক ধাপ নিচুতে কাজ করি, আমাদের কাছে তো তিনি এক মূর্তিমান বিভীষিকা। বিশেষ করে আমাদের সঙ্গে সাহেবের ফেস টু ফেস কথাও হয়নি। আমাদের সুপারভাইজার বলে কয়ে রাজি করেছিলেন সাহেবকে। এখন কোন সাহসে আমরা তার সামনে গিয়ে দাঁড়াবো? এবং গেলেও লাভ কি হবে? আশ্রয় তো পাবোই না, উল্টে 1000 রকম কাজের ফিরিস্তি চেয়ে অপমান করে তাড়িয়ে দেবেন। আমি বললাম, না 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 না, যে লোকের চোখের দিকে তাকাতে সাহস হয় না, তার সঙ্গে একত্রে এক রাত এক আশ্রয়ে থাকা আমার পক্ষে অন্তত অসম্ভব। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি, এক রাত একটু আনন্দ করে কাটাবো, কোথায় একটু হইহল্লা করবো, ওর পিছনে লাগবো, গলা ছেড়ে গান গাইবো। কিন্তু এখানে আশ্রয় পেলেও সেসব তো হবেই না, উল্টে চোরের মতো মুখ বুজে ভয়ে ভয়ে থাকতে হবে। বিনোদ বলল, আমিও তাই বলি, আপনারা বরং অন্য কোথাও চলে যান। মুন্না বলল, অন্য কোথায় যাবো বলুন? হয় হোটেলে উঠুন, নয়তো এখনই বোম্বে এক্সপ্রেস আসবার সময় হয়ে গেছে।
ওই গাড়িতে চেপে আপনারা সোজা ঝাড়গ্রামে চলে যান। ঝাড়গ্রামের চেয়ে অনেক ভালো জায়গা, খুব ভালো লাগবে আপনাদের, ঘুরে বেরিয়ে শান্তি পাবেন। বিনোদের কথায় কিন্তু আমাদের মন সায় দিল না। আমরা যখন কি করব কি না করব ভাবছি, এমন সময় সাহেবের আরেক ট্রলিম্যান আপ্পারাও এসে হাজির। আরে এই যে আপনারা সব এসে গেছেন দেখছি। আরে কতক্ষণ হলো এসেছেন? এই তো সবে আসছি, কিন্তু তুমি কি করে জানলে আমাদের আসবার কথা? হ্যাঁ, সাহেবের মুখে এখনই সব শুনলাম। সাহেব বললেন, আমি সকালে বলতে ভুলে গেছি, ছোড়াগুলো এখনই হয়তো হাজির হবে, ওদের আজ এখানে আসবার কথা। তো আমি এখানে যখন ফিরে এসেছি তখন ও চাটেতে তো আর এখানে থাকতে পারবে না, তার চেয়ে ওদের হৃদয় ছেড়ে দিয়ে আয়। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। ইদায় ছেড়ে দিয়ে এটা কি রে বাবা? আপ্পারাও বলল, চলুন আপনাদের হৃদয় ছেড়ে দিয়ে আসি। ওখানে সাহেবের বোনের বাড়িতে আপনাদের তো নেমন্তন্ন, আর সাহেব ফোনে বলে দিয়েছেন ওদের। ব্যাপারটা খুবই গোলমেলে ঠেকলো আমাদের কাছে। সাহেবের বোনের বাড়িতে নেমন্তন্ন, যাদের কখনো চোখেই দেখিনি, তাদের বাড়িতে কোন সুবাদে নেমন্তন্ন খেতে যাব? বিনোদ বলল, না না, লজ্জা পাওয়ার কিছু নেই। সাহেব এমনিতে বদমেজাজি লোক হলেও সাহেবের মন কিন্তু বেশ ভালো। এখানে যখন থাকা হবে না তখন ইদায় আপনাদের যেতেই হবে। কিন্তু ওখানে থাকতে পেলেও খাবেনটা কি? কোনো হোটেল তো নেই, সেই জন্যই ওই ব্যবস্থা। তবে ইদায় কি আপনারা থাকতে পারবেন? আমি এবার অধৈর্য হয়ে বললাম, আচ্ছা, আরে সেই থেকে তোমরা যে ইদা ইদা করছো, ইদাটা কি? ও মা, সে কি ইদা জানো না? আরে না, জানলে কি জিজ্ঞেস করি। হিরু বলল, কোনো বাংলো জাতীয় কিছু নিশ্চয়? না না, বাংলো হতে যাবে কেন? ইদা হচ্ছে এখানকার একটা জায়গার নাম, ভালো নাম ইন্দা, এর কাছেই পীর বাবা। আচ্ছা, তাহলে তাই যাওয়া যাক। বিনোদ বলল, হ্যাঁ, তা তো যাবেন, কিন্তু বলেই বলল, আচ্ছা আসুন তো আগে, তারপর দেখা যাবে। এখন চলুন ওই দোকানটায় বসে একটু চা খাওয়া যাক। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম সেখানে একটি চায়ের দোকান ছিল। বিনোদ আর আপ্পারাও আমাদের সেই দোকানে বসিয়ে চা বিস্কুটের অর্ডার দিল। বিনোদ বলল, আসলে ইদায় যেখানে সাহেব আপনাদের পাঠাচ্ছেন সেখানে রাত্রিবাস করবার কথা আমি অন্তত আপনাদের বলতে পারবো না। সে কি, কেন? আপ্পারাও বিনোদকে বলল, ওই বাড়িতে যে সাহেব ওদের পাঠাচ্ছে তার কি মানে? আগে বাড়িটা দেখা হোক, সাহেবের বোনের বাড়িতেও তো থাকতে দিতে পারে। বিনোদ বলল, না না, অত অত সস্তা নয়। ওরা সেই লোক নাকি, ওদেরই বলে থাকতে জায়গা কুলোয় না, আবার অন্য লোককে থাকতে দেবে। আর নিমন্ত্রণের কথা বলছো, সে তো সাহেবের অনুরোধে। সাহেব নিশ্চয়ই ফোনে বলে দিয়েছেন, যা খরচ হয় নিয়ে দেবেন। আমরা সব শুনে চা খেতে খেতে বললাম, আপ্পাদা, আমাদের আর খড়গপুর বেরিয়ে কাজ নেই, আমরা পরের ট্রেনে কাটছি, তুমি বরং সাহেবকে বলো যে আমরা আসিনি। বিনোদ বলল, না না, সেটা ঠিক হবে না। অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে কথাবার্তা বলছি, যদি কেউ দেখে থাকে বা সাহেবের কানে ওঠে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মিথ্যে কথা বলার জন্য আমাদের আবার বকাবকি করবেন সাহেব। আর তাছাড়া ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ওসব যদি নষ্ট হয় তাহলে না এসে কথার খেলাপ করার জন্য আপনারাও কি রেহাই পাবেন? সত্যি বলতে কি, আমাদের সব আনন্দই তখন মরে গেছে। চা খেয়ে আমরা বিনোদ আর আপ্পারাওকে অনুসরণ করলাম। রাতের অন্ধকারে আমরা লাইন পেরিয়ে গোলবাজার হয়ে পীর বাবা ঘুরে ইদায় পৌঁছলাম। ইদায় সাহেবের বোনের বাড়িতে আমাদের পৌঁছে দিয়ে বিনোদ আপ্পারাও দুজনে বিদায় নিল। সাহেবের বোন ভগ্নিপতি দুজনেই যথেষ্ট সমাদর করে বাড়ির বৈঠকখানায় বসালেন আমাদের। তারপর এই কথা সে কথার পরে বললেন, দেখো বাবা, সাহেব তোমাদের তো এখানে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এখন অসুবিধা হচ্ছে এটাই যে আমাদের তো ভাড়া বাড়ি, নিজেদের থাকতে কুলোয় না। তোমরাও আবার একজন দুজন নও, চারজন, কী করে থাকতে দিই বলো তো? তবে মাস ছয়েক হলো কাছাকাছি আমরা একটা বাড়ি তৈরি করেছি, কিন্তু বাবা ওই বাড়িতে গৃহপ্রবেশ করে একটা রত
থাকতে পারিনি আমরা। সে এমনই উপদ্রবের বাড়ি যে সে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে পথ পাইনি। তোমাদের থাকার জন্য সেই বাড়িটা আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু বাবা তোমরা কি থাকতে পারবে সেখানে? আমি বললাম, সাহেব জানেন যে ওটা ভূতের বাড়ি? তার জানেন না, সবই জানে। তাহলে উনি জেনে শুনে ওই বাড়িতে আমাদের থাকতে পাঠাচ্ছেন কেন? দেখো সে কথা তোমরা সাহেবকে জিজ্ঞেস করো। তবে বাবা সাহেবকে তোমরা তো ভালো করেই চেনো, ও আবার ওসব ভূত পেতে বিশ্বাস করে না। আমরা যেই না বলেছি ওই ভূতের বাড়িতে ছেলেগুলো থাকবে কি করে, অমনি আমাদের একটা তেড়ে ধমক, বলো ভূতের নিকুচি করেছে। আসলে তোমরা নিজেরাই ভূত, তাই নিজের বাড়ি ফেলে রেখে ভাড়া বাড়িতে বাস করছো। রবি বলল, এই তাহলে ও বাড়িটা আপনারা বিক্রি করে দেননি কেন? কে কে কিনবে? সবাই তো জানা গেছে ও বাড়ির ব্যাপার। আমি বললাম, আমরা 4 জন আছি, পারবো না একটা রাত ওখানে কাটাতে? কাল সকালেই তো আমরা ঘরটা ছেড়ে দেব, আর তারপর সারাদিন খড়গপুরটা ঘুরে দেখে বিকেলের গাড়িতে চলে যাব কলকাতায়। থাকতে পারে তো ভালোই, তবে কিনা যদি ভয় পাও তো আগে থেকে সাবধান করে দিচ্ছি, পরে যেন বলো না বাবা আমরা তোমাদের বিপদে ফেলবো বলে ওই ঘরে পাঠিয়েছি। আমরা তখন সবাই একমত হয়ে বললাম, ঠিক আছে, একটা রাত বই তো নয়, আর 4 জন যখন আছি তখন দেখি না থেকে একটা রাত, হয়তো একটু ভয় ডর পাবো, তাই বলে সত্যি সত্যি ভূত এসে তো গলা টিপে মেরে ফেলবেন আমাদের। দেখো বাবা, কি কুক্ষণে যে আমি জমিটা কিনেছিলাম, কত কত শান্তি সস্তায়ন করলাম, কত কি করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। তা না হয় হলো, কিন্তু বাড়ির ভিতরে হয়টা কি? সে কথা জিজ্ঞেস করো বাবা, যদি থাকো এক রাত তো বুঝবে। হিরু আর মুন্না এতক্ষণ চুপ করেছিল, সব শুনে বলল, হলো ভালো, কোথায় এলাম একটু আনন্দ করতে, তার জায়গায় ভূতের বাড়িতে থেকে প্রেতের সঙ্গে মোকাবিলা করতে হবে। কি ছকমারি করে যে ঘর থেকে বেরিয়েছিলুম আজ, সবই কপাল। যাই হোক, আমরা সে রাতে সাহেবের বোনের বাড়িতে ভাজাভুজি, ফুলকপির তরকারি, লুচি আর ডিমের ডালনা খেয়ে নতুন বাড়িতে শুতে গেলাম। বাড়িটা ঠিক ইঁদায় নয়, পীর বাবায়। সাহেবের ভগ্নিপতি নিজে গিয়ে আমাদের ঘরের চাবি খুলে ঢুকিয়ে দিয়ে এলেন। চমৎকার বাড়ি, নতুন, একতলা, ঘরে খাট, বিছানা, মশারি সব কিছুই আছে, জল, কল, বাথরুম সবেরই ব্যবস্থা ভালো। এই বাড়িতে এসেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আপনার হোক ভূতের বাড়ি, তবু বাড়ি তো, শান্তিতে থাকা যাবে। এই বাড়ি এবং ঘর যেন আমাদের সুখের স্বর্গ বলে মনে হলো। আমরা দরজায় খিল দিয়ে বিছানায় বসে বেশ মনের আনন্দে হই হুল্লোড় আরম্ভ করে দিলাম। মুন্না যত রকম হিন্দি সিনেমা দেখেছিল তার সব গান এক এক করে গাইতে লাগলো। প্রচণ্ড শীতের জন্য জানলা দরজা বন্ধ হয়েছিল সব। এমন সময় মনে হলো কে যেন বাইরে থেকে টকটক শব্দ করলো জানলায়। আমাদের হট্টগোল থামিয়ে জানলা খুলেই দেখি এক বৃদ্ধ মুসলমান ভদ্রলোক স্মিত হাসছেন আমাদের দিকে চেয়ে। কাকে চাই? কাকে আবার? আপনাদেরকেই। কতক্ষণ এসেছেন আপনারা? এই কিছুক্ষণ, কিন্তু আপনি কে? এবার আর আপনি নয়, তুমিতে নেমে এলেন বৃদ্ধ। ভালো করে একবার তাকিয়ে দেখো তো আমার মুখের দিকে, আমাকে চিনতে পারো কিনা? আমি তাইজু সারেং। আমি আনন্দে লাফিয়ে উঠলাম, আরে আরে তাইজুদা, আসুন 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 আসুন, ভেতরে বসুন ভেতরে বসুন। আরে আপনি যা দাড়ি রেখেছেন তাতে তো চেনাই যাচ্ছে না আপনাকে, বলে দরজা খুলে দিলাম। তাইজুদা আমাদের সিনিয়র স্টাফ ছিলেন, বছর 2 হলো রিটায়ার করেছেন। আমাদের আমন্ত্রণে ঘরের ভেতরে এসে বিছানায় বসলেন, তারপর বললেন, তারপর হঠাৎ কি মনে করে এখানে এসছো তোমরা? আমরা খড়গপুর বেড়াতে এসেছিলাম তাইজুদা, কোথাও জায়গা না পেয়ে আজকে রাতটুকুর মতন এই বাড়িতেই উঠেছি, কাল সকালেই চলে যাব।
কিন্তু আপনি এখানে কেন? আমার বাড়ি তো এখানে পীর বাবায়। আজ একটা বিশেষ কাজে লাইনের উপরে গিয়েছিলাম, এমন সময় সোম সাহেবের সঙ্গে দেখা। ওর মুখেই তোমাদের আসার কথা শুনলাম। তোমরা সব কিভাবে আছো না আছো তা একবার দেখেও আসতে বললেন। তবে বাবা, এই বাড়িতে তোমরা এক রাত কি করে কাটাবে সেটাই তো ভেবে পাচ্ছি না। এ বড় দুঃস্বাস্থ্য জায়গা বাবা, কবরখানার উপর বাড়ি তো, ভীষণ উপদ্রব হয় এখানে। আমি সাহেবকে বললুম, এ আপনি ঠিক করেননি স্যার, আপনি জেনে শুনে ওদেরকে ওখানে পাঠালেন কি বলে? তা উনি তো এসব মানেন না, বললেন আরে ছেড়ে দাও তো, 4-4টে ছোড়া রয়েছে, এক রাতের ব্যাপার, কে কি করবে ওদের। তবু বাবা, আমি বুড়ো মানুষ, সাহেব এসব না মানলেও আমি তো মানি। তাই বলছিলুম কি, তোমরা এখানে না থেকে বরং আমার বাড়িতে চলে এসো। আমি বললাম, তাজুদা, বাড়ি যখন আপনার কাছেই, তখন আপনি নিজেই যদি এক রাত আমাদের কাছে থেকে যান, খুব খারাপ হয় কি ব্যাপারটা? আপনার বাড়ি যখন এখানেই, তখন তো অসুবিধেরও কিছু নেই। আমরাও আপনাকে বলতে যাই। না হলে এই শীতের রাতে এমন একটা সুন্দর আস্তানা ছেড়ে কোথাও যেতে মন চাইছে না আমাদের। তাইজুদা বললেন, তা তোমরা তো বললে ভালো, আমি নিজে যেখানে তোমাদের থাকতে মানা করছি সেখানে আমি কি করে থাকি? তা জানি না, যেভাবেই হোক আপনি এখানে থেকে যান প্লিজ। তাহলে তো বাড়িতে একটু খবর পাঠাতে হবে। বলে জানলার পাল্লাটা খুলেই এদিক সেদিক তাকিয়ে কাকে যেন চেঁচিয়ে ডাকলেন, কামাল, এই কামাল। একটি অল্প বয়সের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ভূতের বাড়ির ভেতর থেকে রাত্রিবেলা তাজুদাকে তার নাম ধরে ডাকতে দেখেই ভূত দেখার মতন ভয় পেয়ে তেড়ে দৌড় লাগালো সে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। আমরা উঠে গিয়ে দরজা খুলেই অবাক। এ কি স্যার, আপনি? দেখি সোম সাহেব নিজেই এসে হাজির হয়েছেন এই রাত দুপুরে, যা আমাদের স্বপ্নেরও অগোচর। বললেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের? তবে আগেই বলে রাখছি, কারো কথায় কান দিও না। ভূত প্রেত কিছুই নেই এখানে, সব বাজে কথা। আসলে এখানে একটা পুরনো কবরখানা ছিল, এখন সেটা আর ব্যবহার করা হয় না। তার একটা অংশ বিক্রি হওয়ার সময় আমার বোন ভগ্নিপতি খুব জলের দামে কিনে নেয়। তারপর বেশ মনের মতো করে এই বাড়িটাকে তৈরি করে। তাই স্বাভাবিকভাবেই স্থানীয় অন্য সম্প্রদায়ের লোকের মনে একটু ক্ষোভ দেখা দেয়। সেই জন্য ওদেরই ভেতর থেকে কিছু লোক নানাভাবে ভয় টয় দেখায়, যাতে এখানে কোনো লোক রাত্রি বাস করতে না পারে। আর এই তাইজুটা হচ্ছে একটা পাক্কা শয়তান। এই হচ্ছে ওদের দলের লিডার। এই সবাইকে উস্কিয়ে ডেকে ডুকে আনে। তাজুদা ফিক ফিক করে হেসে হাত কচলাতে কচলাতে বললেন, কি যে বলেন স্যার, আমি এই বুড়ো বয়সে আমার কি আর কোনো কাজ নেই? কেন মিছিমিছি আমার নামে বদনাম দিচ্ছেন বলুন তো? থাক, আর ন্যাকামি করতে হবে না। তুমি কি চিজ তা আমি জানি। ওই জন্যই এদের খবরাখবর নেওয়ার জন্য তোমাকে পাঠালাম। একটু নজরে রেখো এদের, এক রাত থাকবে, যেন ভয় টয় দেখিও না। আমি বললাম, স্যার, তাইজুদাকে আমরা আজকের রাতটুকুর মতো এখানে থাকবার জন্য বলেছি। না, তোমরা নিজেরাই থাকো। পরের বাড়িতে বাইরের লোক কখনো থাকতে দিও না। বাড়ি তো আমার নয়, কি ভাববে ওরা শেষকালে। তাছাড়া রাত দুপুরে এই বুড়ো ভাম যখন নাক ডাকাতে শুরু করবে, তখন ঘুমের 12টা তো বাজবেই তোমাদের। উপরন্তু ওকেই হয়তো ভূত ভেবে ভয়ে কাঠ হয়ে যাবে।
তাইজুদা বললেন, না না, ঠিক আছে, আমি যাই, কোনো ভয় নেই। সাবধানে থেকো সব, একটা রাত বই তো নয়। এই বলে চলে গেলেন তাইজুদা। সাহেবও চলে গেলেন। আমরাও আর বিলম্ব না করে চারজনে শুয়ে পড়লাম একত্রে। ভূতের বাড়ি তো, তাই অন্ধকার না করে আলো জ্বেলেই শুলাম। আমরা শোয়ার পর সবে একটু ঘুম ঘুম ভাব এসছে। এমন সময় হঠাৎ হঠাৎ সদ্যজাত শিশুকণ্ঠের এক পরিত্রাহী চিৎকারে ঘোর ছুটে গেল আমাদের। ধর্মড়িয়ে উঠে বসলাম চারজনেই। কোথা থেকে আসছে শব্দটা? মনে হচ্ছে বাথরুমের ভিতর থেকে। ছুটতে গিয়ে বাথরুমের দরজা খুললাম। দেখলাম দেখলাম কোথায় কি, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে চিৎকারটা যেন আরো বেড়ে গেল। সে কি দারুণ কান্না, একটানা চিৎকার যাকে বলে। আমরা কানে হাত চাপা দিলাম। বেশ কিছুক্ষণ কান্নার পরে আস্তে আস্তে মিলিয়ে গেল রেশটা। এমন সময় বাইরে থেকে কে যেন ডাকতে লাগলো, হাসান, হাসান রে, এ হাসান, হাসান। আমরা আমরা ছুটে গিয়ে জানলা খুললাম, কিন্তু কই, কোথায় কি? কেউ কোথাও নেই তো। এদিকে ঘরের কোণ থেকেও একটা চাপা আর্তনাদ কানে এলো। কে যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। হায় আল্লাহ, কি কষ্ট! মরে গেলাম, মরে গেলাম। ঘরের মধ্যে আমরা ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই, অথচ অথচ ঘরের কোণ থেকে ওইভাবে ওইভাবে কার আর্তস্বর ভেসে আসছে। এক সময় দেখলাম ঘরের কোণের মেঝেটা কিরকম ঢিপির মতো উঁচু হয়ে উঠল, আর সে সঙ্গে ওরে ওরে, আমার হাতে খুব লাগছে রে। ও বাবা গো, আমার হাতের উপর কে দেয়াল তুলে দিয়েছে। আমি হাত নাড়তে পারছি না, পারছি না। ওপাশের দেয়ালের গা থেকেও ওই একই রকম চাপা কান্না শোনা যেতে লাগলো। ওগো, আমার বুকে ইট গেঁথেছে কে? ওগো, তোমাদের পায়ে পড়ি, তোমরা এগুলো ভেঙে ফেলো। এই দেখো, এই দেখো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই প্রচন্ড শীতেও আমাদের সর্বাঙ্গে ঘাম ছুটছে। তখন কি যে করব কিছু ঠিক করতে পারছি না। চারদিক থেকে কান্নার স্বর ভেসে আসছে, করুণ ক্রন্দনে ভরে উঠছে গোটা ঘর। আমরা পালাবো বলে দরজা খুলে বাইরে বেরোতে গিয়েই দেখি দালানের সিঁড়ির কাছে একটা কফিন কে যেন শুইয়ে রেখে গেছে। কিন্তু কিন্তু কে রাখলো? দরজা তো ভেতর থেকেই বন্ধ। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। মুন্না ছুটে গিয়ে খিল খুলতে দেখা গেল তাইজুদাকে। আমাদের অবস্থা দেখে তাইজুদা বললেন, ভয় নেই, ভয় নেই, আমি এসে গেছি। তোমাদের তো আগেই বলেছিলাম এখানে রাত্রিবাস করা যায় না, এই অত্যন্ত খারাপ জায়গা। তবু তোমরা যেমন শুনলে না, তেমনই ফল বোঝো। আমরা বললাম তাইজুদা, তাইজুদা, ওই দেখুন একটা কফিন, কফিন তাইজুদা, কে এসে রেখে গেছে ওখানে। সেদিকে তাকিয়ে রেগে উঠলেন তাইজুদা। কে কে এটাকে নিয়ে এসছে এখানে? তা জানি না, এটা তো ঘরের মেঝেয় পোতা ছিল। তাইজুদা, তাইজুদা, কি বলছেন আপনি? ঠিকই বলছি, দেখবে এসো। আমরা তাইজুদার সঙ্গে পাশের ঘরে গেলাম।
গিয়ে দেখলাম সত্যি সত্যি সিমেন্টের মেঝে খুঁড়ে কে যেন বের করে এনেছে কফিনটাকে। তাই জুদা ছুটে গিয়ে কফিনের ঢাকা খুলে ভেতরটা দেখে নিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, চলো চলো ওটাকে ও ঘরে আবার পুঁতে রেখে আসি। ততক্ষণে আমরা আর আমাদের মধ্যে নেই। কেননা কেননা তাইজুদা কফিনের ঢাকা খুলতেই দেখলাম তাইজুদার মৃতদেহটা কফিনে শোয়ানো আছে। অবাক কাণ্ড! তাহলে তাহলে আমাদের সামনেই যে যিনি দাঁড়িয়ে আছেন ইনি তবে কে? এমন সময় হঠাৎ সোম সাহেব এসে পড়লেন তাই রক্ষে। সোম সাহেব বললেন, আবার তাইজুদ্দিনটা এই সব আরম্ভ করে দিয়েছে। ওর বদমাইশি দেখছি এখনো গেল না। থাক, চলে এসো তোমরা। দারুণ ভয় পেয়েছো মনে হচ্ছে। আমার ওইখানেই চলো। এই নাও চাবি। আমি সিনি যাচ্ছি, ওখানে ব্লক আছে। তোমাদের এখানে পাঠানোই আমার ভুল হয়েছিল। আমরা মন্ত্রমুগ্ধের মতন সোম সাহেবকে অনুসরণ করলাম। স্টেশনের কাছাকাছি এসে সোম সাহেব অন্ধকারে হেঁটে ইয়ার্ডের দিকে চলে গেলেন। আমরা সোম সাহেবের বাংলোয় যখন এসে পৌঁছলাম তখন শেষ রাত। সেখানে গিয়ে এক মর্মান্তিক দুঃসংবাদ পেলাম। আজ বিকেলে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছেন সোম সাহেব।